400 মিলিয়ন বছর পর আস্তে আস্তে ইউনিভার্সটা একটু ঠান্ডা হলো, তারাগুলো দেখা যাওয়ার মতো, গ্যালাক্সিগুলো দেখা যাওয়ার মতো। তো এরকম একটা গ্যালাক্সিতে কোটি কোটি ট্রিলিয়ন গ্যালাক্সির মধ্যে একটা স্পেশাল গ্যালাক্সির মধ্যে একটা খুবই রেগুলার তারা, নর্মাল একটা তারা, সাদা তারা, তার পাশে একটা গ্রহের সৃষ্টি হয়েছে, একটা স্পেশাল গ্রহ। এই গ্রহে প্রায় অনেক মিলিয়ন বছর, কয়েকশো মিলিয়ন বছর ধরে কিছুই হচ্ছিল না, কারণ আস্তে আস্তে ইভলভ করলো, তাদের আকার বদলালো। তারা অনেকগুলো ভূখণ্ডের মাঝখানে একটা ভূখণ্ড ছিল, এই ভূখণ্ডে আমার জন্য সেটা আমার কাছে একটা লেজার পয়েন্টার আছে, যেটা আমার জন্ম এই জায়গাটা হয়েছিল। তো বেড়ে ওঠাটা খুবই আজব একটা এক্সপিরিয়েন্স আমার জন্য। কিছু জানি না, হঠাৎ পারতাম না, ফেল করতাম, একটা ভালো স্টুডেন্ট ছিলাম না ছোটোবেলায়, কিন্তু আমার জানতে ইচ্ছে করতো সব কিছু। একটা জিনিস হয় কীভাবে, এই যে তারা মিটমিট করে একটা আলো আকাশে, এই আলোটা আসলে কী, এটা কোত্থেকে আসছে, এটা কত দূরে, এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে আছে, তাই না? এখানে এই কোয়েশ্চেনগুলো আমরা করছি না সবাই, সেই তারাগুলো আসছে কোথেকে, আলোগুলো আসছে কোথেকে। তো এই কোয়েশ্চেনগুলো আমাকে খুবই আনন্দ দিত। আমি জিজ্ঞেস করতাম, আমি বই পড়ার চেষ্টা করতাম। তারপর অনেক কিছুতে ইন্টারেস্ট ছিল, ওটার মধ্যে একটা ছিল হলো এই অ্যাস্ট্রোনমি। এই অ্যাস্ট্রোনমি আমাকে, কারণ এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, থেকে আসলাম এই পুরো বিশ্বজগৎটা আসলে কী, তাই না? তো এখন কাছে থেকে তো দেখতে হবে জিনিসটা, তাই না? তো দূরের যে তারাগুলো আছে সেই জিনিসগুলোকে আমি কাছে থেকে দেখতে পেলাম। যখন মাথায় আসলো তখনই আমার সবার চিন্তা আছে এই একটা জিনিস আমার কিনতে হবে কোনো একটা মানুষ, কিন্তু পকেটে তো 1 টাকাও নেই, বয়স তখন 12, বাবা টাকাও দেয় না খুব একটা, এখন কী করা যায়, তো একটা বাড়ানোর চেষ্টা করি। তো একটা সায়েন্স এক্সপেরিমেন্টের বইয়ে ওইখানে দেখলাম যে একটা ছোটো ডায়াগ্রাম, টেলিস্কোপ বানানোর একটা ডায়াগ্রাম, একটু পরে আমরা এগুলো দেখবো। এই ডায়াগ্রামের মধ্যে দেখলাম যে কীভাবে একটা টেলিস্কোপকে মোটামুটি বানাতে হয়, যে এটার এলিমেন্টগুলো কী কী আছে, কী লেন্স লাগে, পাওয়ার কীরকম হয় ইত্যাদি। ওইখান থেকে ভাবলাম যে একটা টেলিস্কোপ বানাই। তো এটা হলো এই আজব বাচ্চাটা হলো আমি, এটা আমার যখন বয়স 12 তখন, আর এটা হলো আমার এই যে টেলিস্কোপটা দেখছি একটা টিউব, এই টিউবটা ছিল আমার ফার্স্ট টেলিস্কোপ। তো আমার মা তখন ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছে, তার কাছে অনেক এরকম কাগজের টিউব পাওয়া যেত। আমি একটা টিউব চুরি করি, চুরি করার পর আমি বলি যে আমার কিছু টাকা লাগবে, আমি কিছু লেন্স কিনবো। এখন টেলিস্কোপের লেন্স তো পাওয়া যায় না, কী করা যায়, চশমায় তো লেন্স ইউজ করে, আমরা চশমা ইউজ করি, তো চশমার লেন্স ইউজ করা যায়। তখন আমি একটা চশমার দোকানে গেলাম, গিয়ে বললাম যে ভাই আমাকে এত পাওয়ারের একটা লেন্স বানায়। যে একটা কিনবেন, সাধারণত সবাই 2টা কিনে, আমরা এখানে 2টাই কিনবো, কিন্তু আরেকটা পাওয়ার বেশি। ওকে, সো টেলিস্কোপের এই যে লেন্সটা, এটাকে বলা অবজেক্টিভ লেন্স, আর এটা হলো আইপিস। তো এই অবজেক্টিভ লেন্সের পাওয়ার কম হয় আর আইপিসের পাওয়ার বেশি হয়। তো এইটা আমি মোটামুটি বুঝে গেছিলাম ওই ট্রুথ ডায়াগ্রামটা থেকে। তারপর এই টিউব কেটে সারা রাত্রে ওই কিচেন নাইফ দিয়ে কেটে টেপ দিয়ে জোড়া লাগায়, তারপরে এই জিনিসটা বানিয়েছিলাম। আর যে ফোকাসও করা যেত, মানে মোটামুটি ভালোই দেখা যেত, খারাপ না। এটা দিয়ে একদিন ছাদে যাই, ছাদে গিয়ে স্টার ক্লাস্টার আছে, কেউ কি আকাশের কৃত্তিকা চিনে, প্লিজ, এটা 7টা তারার একটা গুচ্ছ, একটা কোয়েশ্চেন মার্কের মতো লাগে, কেউ কি এটা দেখছে আগে? ওকে, জোশ। সো ওইটার দিকে আমি তাকাই, তো তাকানোর পর আমার তো মানে আমি বলি জানি এখানে আমি বলতে যে 7টা তারা, এখানে দেখি হাজার তারা। তো এইটা দেখে আমার মাথা নষ্ট হয়ে যায়, আর আমি ভাবি যে বড় হয় কোনো একটা ভাবে আমি একটা ভালো টেলিস্কোপ কিনবো, এই পুরো ইউনিভার্সটাকে আর একটু ভালো করে দেখবো। তো তারপর আরেকটা মজার জিনিস, সেটা হচ্ছে যে এনডিসিতে এটা আসলে আমার 2nd বা 3rd টাইম আসে। সো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। এনডিসিতে একটা সায়েন্স ফেয়ার হয়েছিল। তো ওই সায়েন্স ফেয়ারে আমি আমার বন্ধু হলো সৌরভ দাস, তা আমরা একই ক্লাসে পড়তাম। তো সায়েন্স ফেয়ারের জন্য একটা প্রজেক্ট করাতে হবে, আমরা একটা মাইক্রোস্কোপ বানিয়েছিলাম। সো খুবই কম দামে কীভাবে মাইক্রোস্কোপ বানানো যায় এইটাই ছিল আমাদের প্ল্যান। তো সৌরভ এই ইলেকট্রনিক্স জোগাড় করে এখানে একটা লাইট বসিয়েছিল, আমি পুরো টিউব অ্যাসেম্বলিটা, তারপর ডিজাইন আর লেন্স এগুলো সব বানিয়েছিলাম। তো ওইটা দিয়ে বেশ বড় দেখা যেত, একটা ছোটো ছোটো
সবসময় আমাকে খুব সাপোর্ট করতো আর আমি যা যা বানাইতাম তার কাছে খুবই মজা লাগতো। জানি না কি বানাইতেছে কিন্তু মজা আছে জিনিসটা। ওকে, সো আমি অনেক সাপোর্ট পাইছি আমার মায়ের কাছে, সো আমি খুবই ধন্যবাদ। সো তারপর অ্যাস্ট্রোফটোগ্রাফি অনেক কাল চলে গেল। ওই 12 বছরের এই বাচ্চাটা আরও অনেক কিছুতে ইন্টারেস্টেড হয়ে যায়। ওই বছরই মনে হয় আমি প্রথম কম্পিউটার পাই হাতে। তো কম্পিউটারটা কেনার স্টোরি খুব মজার। সেটা হচ্ছে যে প্রত্যেক বছর ঈদ আসতো, ঈদের কিছু সালামি পাইতাম, এটা সেভ করে রাখতাম। আর আমার মা প্রত্যেক মাসে 100 টাকা করে দিত। ওকে, সো আমি হাত খরচ পাইতাম না। এখন তো মানুষ 100 টাকা দিয়ে সকালে বের হলে সকালের মধ্যেই শেষ, 2 কাপ চা খাওয়ার পর 100 টাকা শেষ। তখন 100 টাকা অনেক টাকা। ওইটা দিয়ে কম্পিউটার কেনা যাবে না, তো অর্ধেক টাকা আমার মা দিচ্ছে আমাকে। দেওয়ার পর তারপর রিটার্ন দিয়ে আমার মনে আছে যে 38,000 টাকা মনে হয় যে প্রত্যেকের ফোনের দামের চেয়ে অনেক বেশি এখন। যাই হোক, 38,000 টাকা এখন অনেক টাকা। আমি প্রায় কত 25 বছর আগের কথা বলতেছি। তো যাই হোক, তো আরেকটা জিনিস ভালো লাগতো সেটা হলো আর্ট। ছোটবেলা থেকে ছবি আঁকতাম। তো কম্পিউটার পাওয়ার পর প্রথম জিনিসটা হচ্ছে যে পেইন্ট দিয়ে পেইন্ট সফটওয়্যারটা বানানোর। পেইন্ট কি ইউজ করছে? ইজ ইট দ্যাট ওল্ড? আচ্ছা, ঠিক আছে। সো অনেক পেইন্ট ইউজ করছে। তো পেইন্টে ছবি আঁকতাম, আস্তে আস্তে ফটোশপ শিখলাম। তারপর গ্রাফিক্সে অনেক মজা লাগলো। তারপর গ্রাফিক্স আর অ্যানিমেশনে ঢুকে যাই। আজকে আসলে ওগুলো নিয়ে কথা বলবো না, আমি মহাকাশ নিয়েই কথা বলবো আজকে। তো যাই হোক, একটা বড় গ্যাপ চলে আসে, ক্যারিয়ার আরম্ভ করি আমার যখন 2004 সালে আমি আমার ক্যারিয়ার আরম্ভ করি অ্যানিমেশনে। তারপর থেকে ওইটা নিয়ে পড়ে আছি। অ্যানিমেশন করি, ফিল্ম বানাই, ফিল্ম অ্যাজ ইন নট ফুল লেন্থ ফিল্ম, অ্যাডভার্টাইজিং। তো ওইখানে কাজ করতে করতে একটা সময় আসলো যখন আমি চিন্তা করলাম যে লাইফে তো আরও ইন্টারেস্ট থাকতে পারে একটা মানুষের, আমার ছিল। তো আমি ওইগুলো পার্সিউ কেন করি, কারণ সময় তো চলে যাবে। কারণ 2018 একটা খুবই মানে একটা পার্সোনাল স্টোরি, মানে একটা বড় লস ফিল করি আমি। আমার নানি পৃথিবী ছেড়ে চলে যায়, কোথায় গেছে জানি না, কিন্তু চলে গেছে। ইট শোক মি, আমার কোর লেভেল থেকে আমাকে চেঞ্জ করে দিয়েছে এক্সপিরিয়েন্সটা। কারণ তখন আমি জানলাম যে মানুষের জীবন তো আসলে চিরস্থায়ী না। আমাদের যা ইন্টারেস্ট আছে, যা ভালো লাগা আছে, সেই জিনিসগুলো যদি আমরা পারসিউ না করি তাহলে ওটা একটা এমটি স্পেস থেকে যাবে। তারপর আকাশকে ভালোভাবে তোলার জন্য আরও কয়েকটা জিনিস আছে। একটা ট্রাইপডের উপরে ক্যামেরা যদি আমরা বসায় স্পেসের ছবি তুলতে যাই, তাহলে তারা কারণ পৃথিবী কিন্তু ঘুরতেছে, পৃথিবী ঘুরে না? তো পৃথিবী যখন ঘুরে তখন এই যে চাঁদ বা সূর্যকে আমরা দেখি পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, তারাগুলো পূর্ব থেকে পশ্চিমে যায়। কারণ তারাগুলো এতই দূরে যে ওই তারার লেয়ারটাকে দেখে একটা স্পিয়ারের মতো মনে হয় যে আমরা একটা বড় গোলাকৃতির জিনিসের মাঝখানে একটা গোলাকৃতির উপরে বসে ঘুরছি। এটার কারণে তারাগুলো মুভ করে। তো এই মুভমেন্টের উল্টে ক্যামেরাকে তাহলে আমার তারাগুলোকে ট্র্যাক করতে পারবো, তারাগুলো আমার ফ্রেমের মধ্যে মুভবে না। এটার কারণে এই ডিভাইসটা আমি ওকে। সো এটাকে একটা স্টার ট্র্যাকার বলে। এখানে খালি একটা মোটর আছে, এইটাকে একটা সুইচ দিয়ে অন করে দিলে এই মোটরটা পৃথিবীর গতির উল্টা দিকে ঘুরতে থাকে আর তারাগুলো ট্র্যাক হতে থাকে। তো যখন আমি এই এক্সপেরিমেন্টগুলো করছিলাম তখন আমি আমার টেলিস্কোপটাও ডিজাইন করছিলাম, যেটা দিয়ে আমি আসলে ছবি তুলতে চাই। কারণ আমার ওই পুরোনো অ্যাস্ট্রোনমারদের ব্যাপারটা খুবই ভালো লাগে যে ওরা তখন তো একটা দোকানে গিয়ে যে MIB রাইট, বিগবিতে গিয়ে টেলিস্কোপ কিনতে পারতো না। ওকে, তাদের টেলিস্কোপটা নিজের হাতে বানাতে হতো। তো আমি ওই এনশিয়েন্ট অ্যাস্ট্রোনমারদের পথ অবলম্বন করলাম। তো আমার টার্গেটটা ছিল যে যেই পার্টগুলো কমপ্লিকেটেড এগুলো সব ডিজাইন করে 3D প্রিন্ট করি। ওকে, আর এই টিউব বানিয়েছি আমি হলো PVC পাইপ থেকে। ওকে, যদি আমি টেলিস্কোপটা না বানাতাম এটা হয়তো একটা ড্রেনেজে ইউজ করা হবে। পার্ট কমায় যায় না। সো এটা ছিল যে আমি আমার টেলিস্কোপটা বানানো শেষ করি। এই মোটামুটি সব রেডি হয়ে গেছে। এখানে ফোকাসের নব এখনো লাগানো হয়নি। তো কাজ করতে করতে অলমোস্ট সকাল হয়ে যাচ্ছে, দিনের আলো দেখা যাচ্ছে। তো
তো হঠাৎ করে আমার একটা অভ্যাস ছিল যে জানার বাইরে কি হচ্ছে, আকাশে কি মেঘ আছে নাকি, ছবি কি আজকে রাতে তোলা যাবে নাকি। তো আমি সবসময় আকাশের দিকে লক্ষ্য রাখতাম। তো আকাশের দিকে তাকায় দেখি যে একটা সোলার এক্লিপস চলতেছে, একটা পার্শিয়াল সোলার এক্লিপস। সো এটা আমার প্রথম ছবি, আমার নিজের বানানো টেলিস্কোপ দিয়ে তোলা, এটা হচ্ছে আমার প্রথম ছবি। আর তারপর জার্নি শুরু হয়। আমি আসলে এখানে যে সেট আপটা দেখছি যে এখানে একটা বস্তু দেখা যাচ্ছে, এটা বলে আইপিস। যদি আমরা টেলিস্কোপ দিয়ে নিচের চোখে দেখতে চাই তাহলে আমাদের এই যন্ত্রটা ব্যবহার করতে হবে। তো আমি এটা আসলে কোনো ব্যবহার করি না, টেলিস্কোপের সঙ্গে আমার একটা ক্যামেরা লাগানো হয়। তো এগুলো দিয়ে আমি চাঁদের ছবি তোলা আরম্ভ করলাম, খুব ভালো লাগলো। তারপর একটা সময় চিন্তা করলাম যে ডিপ স্ক্যান ছবি যদি তুলতে চাই তাহলে আমাদের ওই হাইড্রোজেনের যে লাইটটা সেটা ক্যাপচার করতে হবে ভালো করে। আর সেই লাইটটা ক্যাপচার কিন্তু আমাদের ক্যামেরায় হয় না ভালো, কারণ ক্যামেরার সামনে একটা ফিল্টার থাকে। এই যে এখানে একটা সেন্সার আছে, এই যে ক্যামেরাটা খুলে ফেলছে আসলে ক্যামেরার সেন্সারের এখানে একটা ফিল্টার লাগানো থাকে। এই ফিল্টারটা ওই রেড লাইটটাকে ফিল্টার করে, হাইড্রোজেন আলফার লাইটটা ফিল্টার করে, তখন ওটা আমরা ভালো করে তুলতে পারি না। তো আমি এই ক্যামেরাটাকে খুলছি, খুলে এই ফিল্টারটাকে ফেলে দিচ্ছি, ফেলে দেওয়ার পর আবার যে ক্যামেরার ভিউ কোডটা লালচে হয়ে গেছে। এটার মানে হচ্ছে যে আমার ক্যামেরাটা এখন এই হাইড্রোজেন লাইটটা ক্যাপচার করতে পারছে। আর আস্তে আস্তে গিয়ার আপডেট করার মতো এই ট্র্যাকারটার সঙ্গে আমার এই বাসায় বানানো টেলিস্কোপটা অ্যাড করি, এটার উপরে একটা গাইড স্কোপ অ্যাড করি। এই গাইড স্কোপ দিয়ে হচ্ছে আরও নিখুঁতভাবে স্টার ট্র্যাক করা যায়। অনেকক্ষণ 5-6 মিনিট 10 মিনিট ধরে এক্সপোজার নেওয়া যায়। সো এইগুলোর অনেক তার ছিল, এই ক্যামেরাটা এখানে অ্যাড করি। করার পর 2021 অবধি এতগুলো অবজেক্টের ছবি তুলি। সো এখানে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, আমি যদি পারতাম আমি আমার স্ক্রিনটা আপনাদের সঙ্গে শেয়ার করতাম। বাট এখানে কি দেখা যাচ্ছে এটা আমি একটু এক্সপ্লেন করি। সো মাঝখানে এটা কি জানেন? এই চাঁদ, এইটা কি কেউ জানে না? এটা আরেকটা গ্যালাক্সি, অ্যান্ড্রোমেডা। মিল্কি ওয়ের সবচেয়ে কাছের যে বড় গ্যালাক্সিটা, সেটা হচ্ছে আমাদের এখান থেকে 25 লক্ষ আলোকবর্ষ দূরে। তার মানে আমরা এই যে ছবিটা দেখতেছি এটা 25 লক্ষ বছর আগের ছবি। এটা আমাদের গ্যালাক্সির বাইরে। আর অন্য যা যা দেখছি এগুলো মোটামুটি আমাদের গ্যালাক্সির ভিতরে। যেমন এটা হচ্ছে হর্সের নেবিলা, ওরাইন নেবিলা। ওই যে প্লেইডিসের কথা বলেছিলাম 7টা তারা থাকে, ওই 7টা তারার গুচ্ছটা হলো ওইটা। তারপর এখানে নর্থ আমেরিকান নেবিলা আছে। তারপর এখানে আরো মজার মজার ছোট ছোট গ্যালাক্সি আছে। তো এইখানে একটা গ্যালাক্সি, এইখানে অনেকগুলো গ্যালাক্সি, M101 গ্যালাক্সি। সো এখানে অনেকগুলো গ্যালাক্সি ছবি টবি তুলে আমি এই কোলাজটা বানাই। এখন এই কোলাজটা একটু ইন্টারেস্টিং আছে। এটা শুধু একটা ছবির কোলাজ না, এটা আকাশের যে এটাকে বলে অ্যাপারেন্ট সাইজ। আমি যদি আকাশে চাঁদকে দেখি, চাঁদ হচ্ছে 1/2 ডিগ্রি জায়গা কভার করে। সো একটা হোরাইজন থেকে, একটা দিগন্ত থেকে আরেকটা দিগন্ত হলো 180 ডিগ্রি। ওইটার 1 ডিগ্রি হচ্ছে 1 আর্ট আওয়ার, এটাকে বলে 1 আর্ট আওয়ার। ওই 1 আর্ট আওয়ারের 60 মিনিট আছে। তো ইচ 1 আর্ট মিনিটের মধ্যে আবার 60টা ভাগ আছে। তো একদম ছোট ইউনিট হলো আর্ট সেকেন্ড। চাঁদ হচ্ছে 30 আর্ট মিনিট ওয়ান। ওকে, সো এই ছবিটা যদি আমি আর একটু জুম করতে পারতাম তাহলে মজা হতো, কারণ এখানে আরো ছোট ছোট কিছু অবজেক্ট আছে, যেগুলো এখানে স্যাটার্ন আছে, জুপিটার আছে, তারপর এখানে একটা কমেট আছে, অনেক ব্রাইট, বাট এখানে একটা কমেট আছে ছোট। এটা আমার প্রথম কমেট। তারপরে এখানে মানে এই আর প্রত্যেকটা যে সাইজ, আমরা যে এই গ্যালাক্সিটা দেখছি চাঁদের তুলনায় এটা 6 গুণ বড়, কিন্তু আকাশে আমরা দেখি না কেন? কেউ বলতে পারবো যে আকাশে আমরা এই গ্যালাক্সি নেবিউলা এগুলো দেখতে পাই না কেন? অনেক দূরে লাইট পলিউশন। আর কে বলছে? আর কোনো অপশন? অনেক জায়গায় অবস্থিত। রাইট, ফেইন্ট। এই অবজেক্টগুলো অনেক অনেক ফেইন্ট, প্লাস শহরের প্রচুর লাইট পলিউশন থাকে আর এয়ার পলিউশন থাকে। এটার কারণে আমরা খালি চোখে দেখতে পারি না, কিন্তু চাঁদ দেখতে পারি, সূর্য দেখতে পারি, বাট এগুলো এতই উজ্জ্বল যে লাইট পলিউশন আসলে খুব একটা ম্যাটার করে না এগুলো দেখার জন্য। এমনকি প্ল্যানেটস, জুপিটার, মার্স, এগুলো আমরা খালি চোখে দেখতে পারি, কিন্তু এগুলো দেখতে পারি না। তো টেলিস্কোপ সম্পর্কে আর একটু বলি। ওকে, আপনারা যারা এখানে কি এমন কেউ আছে যে টেলিস্কোপ বানাতে চায়? বা অনেকজন। তো তোমাদের জন্য কিছু খুবই দ্রুত টিপস দিয়ে দিই যে টেলিস্কোপের
টেলিস্কোপের কথা বলছি, এখানে আমরা দুটো লেন্স ইউজ করি, একটা হলো অবজেক্টিভ লেন্স, একটা হলো আইপিস। সো অবজেক্টিভ লেন্সের ফোকাল লেন্থ বুঝো তোমরা যারা টেলিস্কোপ বানাতে যাচ্ছ, ফোকাল লেন্থ ব্যাপারটা বুঝো। তো অবজেক্টিভ লেন্সের ফোকাল লেন্থ যত বেশি হবে, ম্যাগনিফিকেশন তত বেশি, তত জুম হবে, দূরের জিনিস কাছে দেখা যাবে। অবজেক্টিভ লেন্সের ডায়ামিটার যত বেশি লাইট গ্যাদার করতে পারবে। তার মানে আমরা আরও ক্ষীণ জিনিস বা ফেইন্ট জিনিস আমরা দেখতে পারবো। ওকে, যদি আমরা এগুলো দেখতে চাই তাহলে আমাদের চওড়া টেলিস্কোপ করতে হবে। আমরা যদি প্ল্যানেটস দেখতে চাই তাহলে আমাদের ফোকাল লেন্থ অনেক বেশি। ওকে, সো এই হলো মেইন আইডিয়া। আর আইপিসটা যদি চোখ দিয়ে আমরা দেখি, আইপিসটা হচ্ছে এই যে ইমেজটা, অবজেক্টিভ লেন্স এখানে একটা ইমেজ তৈরি করে, ফোকাস করে। ওকে, এটাকে বলে ফোকাল প্লেন। তো এই ইমেজটাকেই আইপিস ম্যাগনিফাই করে চোখের মধ্যে প্রবেশ করে, তখন আমরা ছবিটাকে বড় পরিষ্কারভাবে দেখতে পারি। সো এটা হলো মূলত টেলিস্কোপের ডিজাইন। সো যারা টেলিস্কোপ বানাতে চায় তারা এই ডায়াগ্রামটা ফলো করতে পারে, কারণ আমার ফার্স্ট টেলিস্কোপটা আমি এরকম একটা ডায়াগ্রাম ফলো করে বানিয়েছিলাম। আর যারা ছবি তুলতে চায় তাদের এই জিনিসটা লাগবে না, আমি কখনো আইপিস ইউজ করি না। ওকে, সো আমার একটা আইপিস আছে, ওই আইপিস দিয়ে সব কিছু দেখি। তো মজার জিনিস হচ্ছে যে এই অবজেক্টিভ লেন্সটা যেখানে ফোকাস করছে সেখানে যদি আমরা একটা ক্যামেরা বসাই দিই তাহলে আমরা ছবি তুলতে পারবো। ঠিক করে ফোকাস করি, এখানে একটা ক্যামেরা সেন্সর বসবে, তো আইপিস লাগবে না, আমরা দিব্যি ছবি তুলতে পারবো। সো এইটা হচ্ছে আমার রিসেন্ট টেলিস্কোপ, যেটা দিয়ে সামনের একটু পরে যে ছবিগুলো দেখাবো সেগুলো আমি তুলেছি এই টেলিস্কোপটা থেকে। তো এটা আমার আগের টেলিস্কোপটা থেকে ফোকাল লেন্থ বেশি, অ্যাপারচারও বেশি। আগেরটা ছিল হচ্ছে 80 মিলিমিটার অ্যাপারচার, মানে যে অবজেক্টিভ লেন্সটা আছে ওটা 80 মিলিমিটার ছিল, এটা হলো 103 মিলিমিটার, আর এটার ফোকাল লেন্থ হচ্ছে 900 মিলিমিটার। তো আমরা আরও দূরের জিনিস দেখতে পারবো আর একটু ফেন্ট জিনিস দেখতে পারবো। আর এটার আরেকটা মজার বিষয় হচ্ছে যে এখানে ইলেকট্রনিক ফোকাসার আছে, যেটা দিয়ে আমি টেলিস্কোপের ফোকাসিংটা কমপ্লিটলি কন্ট্রোল করতে পারবো। তো আমার লাইফ অনেক ইজি হয়ে যায়, কারণ আমার পুরো সেটআপটা এখন অটোমেটেড। ছাদে রেখে আমি বাসা থেকে কন্ট্রোল করতে পারি বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারি যদি ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড থাকে। উপরে যে ছোট আরেকটা টেলিস্কোপের মতন দেখছি, এটাকে বলে গাইড স্কোপ। এটা বললাম, এটা তারা আরও ভালোভাবে ট্র্যাক করতে পারে। তো ওইটা দিয়ে আমরা এই টেলিস্কোপ দিয়ে কী কী ছবি তুলেছি সেগুলো একটু দেখাবো। সো এখানে একটা ভিডিও আছে। সো এই ভিডিওতে আমরা হালকা দেখতে পাচ্ছি যে এই টেলিস্কোপের ডিজাইনটা আসলে কীরকম ছিল। এটা হলো ড্র টিউব, যেটার সঙ্গে ক্যামেরাটা অ্যাটাচ করা হয়। স্পিড আপ করি, আর এই প্রসেসটাকে বলে 3D প্রিন্টিং। আমার প্রত্যেকটা পার্ট যেগুলোকে কালোভাবে দেখা যায়, এখানে যে একটা কালো পার্ট আছে, প্রত্যেকটা 3D প্রিন্ট করা হয়েছে। আর এটা অনেক লেন্দি একটা প্রসেস। একটা পার্ট প্রিন্ট করতে আবার অনেক সময় 12 ঘন্টা, 14 ঘন্টা, 30 ঘন্টা এরকম লেগেছে। যেমন এই যে এখানে যে রিংগুলো দেখছি, টেলিস্কোপ যে রিংগুলো, এক একটা রিং 12 ঘন্টা লাগছে। আর পিছনে যে ফোকাসারটা আছে, ওই ফোকাসারটা প্রিন্ট করতে আমার 37 ঘন্টা প্লাস্টিক। আনইমাজিনেবল, মানে আমার বলছো না কি করবো, এটা প্রিন্ট আমি রাত্রে ঘুমাই, পরের দিন দেখি যে অনেক সময় ফেল হয়। হয়ে গেছে। তো এটাই আমার ফাইনাল টেলিস্কোপটা, যেটা দিয়ে আমি এখন কাজ করছি। এটা একটা অটোমেটেড মাউন্টের উপরে বসানো, যাতে আমি কম্পিউটার দিয়ে পুরো প্রসেসটাকে কন্ট্রোল করতে পারি। আর এটা হচ্ছে আমার ফটোগ্রাফির টেকনিক। আমি পুরো প্রসেসটা যেহেতু কম্পিউটার দিয়ে কন্ট্রোল করতে পারছি, আমি একটা ট্যাবলেট ইউজ করি, যেটা আমার কম্পিউটারে টেলিস্কোপের কম্পিউটারের সঙ্গে কানেক্টেড। ওইখান থেকে আমি সব ইমেজগুলো নিজের দেখে ওটাকে নিয়ে কাজ করতে পারি। সেখানে আমি আসলে ওরাই রেগুলার ছবি তুলছি, তারপর আমার প্রসেস, আমার যখন কাজ শেষ হয়ে যায় তখন আমার সব দুটায় বাসায় নিয়ে যেতে হয়। এখন আমি যে বাসায় থাকি সেই বাসায় ছাদে ওঠার জন্য আমার এই পুরো গিয়ে 40 কেজি গিয়ে হাতে নিয়ে ছাদে নিয়ে তারপর ওটাকে সেট আপ করে আবার ওটা ভেঙে সকালবেলা নিয়ে আসতে হয়। সো এইটা হলো সবচেয়ে টিডিয়াস কাজটা। কিন্তু মজার কাজটা হলো প্রসেসিং হচ্ছে যে আমি যে ডেটা কালেক্ট করলাম, আকাশের ছবি তুললাম, এই ছবিটা কিন্তু এই ফোনের মতন না যে ক্লিক ছবি হয়ে গেল শেয়ার করে প্রিন্ট করলাম। ওকে, ইটস নট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো ওই ছবিটার ডেটাটা কালেক্ট করার পর ওই ডেটাটাকে প্রসেস
যে কালারগুলো ঠিক আছে নাকি, স্ট্রাকচারগুলো ঠিক আছে নাকি, কারণ স্ট্রাকচার তো বদলানো যাবে না, কিন্তু কালারের ব্যাপারটা আমি একটু পরে ডিসকাস করবো যে কালারটা আসলে কোথেকে আসে। এই যে বললাম হাইড্রোজেন আর অক্সিজেনের যে গ্যাসগুলো সেখান থেকে একটা নির্দিষ্ট ওয়েভ লেন্থের আলো বের হয়। এই আলোগুলোই আমরা এখানে দেখছি, এই যে নীলচে আলো, লালচে আলো। নীলচে আলোগুলো হলো অক্সিজেনের আর লালচে আলোগুলো হলো হাইড্রোজেন। সো পরে যাই ডিপ স্কাই অ্যাস্ট্রোফটোগ্রাফি। এখন কিছু অ্যাস্ট্রোফটোগ্রাফি শেয়ার করবো, এখন গল্প করলাম, এখন কিছু ছবি দেখি। হ্যাঁ, তো এটা হচ্ছে ওরায়ন নেবুলা। আমরা কি ওরায়ন কনস্টেলেশন চিনি? একে ওরায়ন কনস্টেলেশন চিনি, তিনটা তারা আকাশে, এরকম কেউ দেখছে? তিনটা ডট একসাথে শীতের দিনে দেখা যায়। দেখছি এটা দেখছি অনেকে আছে। দেখছ না তিনটা তারা একসাথে দেখলে খেয়াল করি না কিন্তু নাম জানি না কিন্তু দেখছি তোর এখনই দেখাই তো ওরায়ন কনস্টেলেশনটা দেখতে এরকম। ওই যে মধ্যে তিনটা তারা দেখছো সোজা এটা তিনটা পিরামিড এরকম একটা কনস্টেলেশন, এখানে মাঝখানে তিনটা তারা আর এই চারদিকে এটাতে পাশের চারদিকে দেখবি বুঝছো এখানে সবই তারা দেখা যায়। অজীবনী শুধু ঘোলা ঘোলা তারাগুলো। আমি ছোটবেলায় বুঝতাম না যে এই তারাগুলো ঘোলা কেন, আর ছোটবেলায় এগুলো ভালো দেখা যেত কারণ আকাশটা পরিষ্কার ছিল। এখন তো আকাশ অনেক পরিষ্কার হয়ে গেছে। আমরা যখন কথা বলছিলাম তখন আকাশ অনেক পরিষ্কার ছিল, এগুলো অনেক ক্লিয়ারলি দেখা যেত। তো এই এগুলাটাকে আমরা এখানে দেখতেছি। এখানে প্রায় 8 ঘন্টা 8.5 ঘন্টার এক্সপোজার আছে, 3 রাত ধরে এটা এই ছবিটা তুলেছিলাম। আর এটা হচ্ছে ফরসেট নেবুলা, এইটাও ওরায়ন নেবুলার খুব কাছেই আছে। এই যে তিনটা তারার একটা তারার কাছে, সেই যে ওই উজ্জ্বল তারাটা, এটাকে বলে আলনিটা। এই নেবুলাটাকে আমি ব্রেন নেবুলা ডাকি, কিন্তু এটা আসলে হলো ক্রিসেন্ট নেবুলা। আর এটা হাইড্রোজেন থেকে রেড চ্যানেল অ্যাসাইন করা আছে, এই জন্য রেডিশন আছে। এটা নিয়ে কথা বলবো একটু। এটা হলো কি মাল্টি চ্যানেল নেবুলা, এটা কয়েকদিন আগে তুলেছি, এটা একটা ইউটিউব ভিডিও আছে, আপনি চ্যানেল দেখতে পারেন। ইউটিউব চ্যানেলের নাম হলো গ্লোবাল লোকসা। তারপর এটা হচ্ছে ইস্টার্ন বেল নেবুলা, এটা একটা সুপার ডুপার রেভেলেন্ট বলে। অনেক আগে একটা তারা এক্সপ্লোর করছিল ভিতরে বসে। হ্যাঁ, মনে হয় সব ওখানে থাকলে তো সব পাওয়া যায়, আমরা এখান থেকে পাবো না, কারণ স্পেস থেকে স্পেসে সব কিছু অবজার্ভ করতে পারে না। তো এটা হচ্ছে ওই ব্যান্ড, এখানে যে আমরা কিছু ওয়েভ দেখতেছি, এটা হলো ওই সুপার ডুপার শক ওয়েভ, এই থেকে যাচ্ছে আর ম্যাটারগুলোকেও কম্প্রেস করতেছে। আমার হোয়াইট পিঙ্ক ফটোগ্রাফিও খুব ভালো লাগে। হোয়াইট পিঙ্ক ফটোগ্রাফি ওয়াইড লেন্স দিয়ে টেলিস্কোপটা অনেক টাইট একটা ফ্রেম তৈরি করে, খুব কাছের নেই। বলো আমরা জুমটা বেশি, হোয়াইট পিঙ্ক মানে জুমটা একটু কম, আর একটু বড় জায়গা আমরা একসাথে সার্চ করো অনেক সময় তো এটা হচ্ছে যে ওরায়ন কনস্টেলেশনটার আশেপাশের গ্যাসেস দিয়ে আপনারা কি আরো একটু অন্ধকার করতে পারেন নাকি রুমটাকে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চেষ্টা করছি। এটা হলো ওরায়ন কনস্টেলেশনের আশেপাশের গ্যাসগুলো। এখানে দেখতে পাচ্ছি যে ওরায়ন নেবুলা, এখানে ফরসেট নেবুলা, এখানে একটা নেবুলা আছে, খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। তারপর 200 মিলিমিটার লেন্স দিয়ে যদি আমরা ছবি তোলার চেষ্টা করি তাহলে আমরা এরকম একটা ছবি তুলতে পারি। এটাও ওরায়নের মাঝখানে থেকে তারার ছবি, এখানে দেখতে পাচ্ছেন না। তারপর এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া নেবুলা, এটাও একটা সুন্দর নেবুলা, এটা ওই প্লেডিসের পাশে পাওয়া যায়।
এটা আমার খুব পছন্দের একটা ছবি। এটা আমাদের কারিনা নেবিলা। এই নেবিলাটাকে আমরা বাংলাদেশে বসে দেখতে পেরেছি। তো আমি একবার থাইল্যান্ডে গেছিলাম গত বছরে, তখন ওইখান থেকে আমি এই নেবিলার ছবিটা তুলেছি। মানুষজন আমাকে অনেক উইয়ার্ড ভাবছে, কারণ সারা রাতে এই আমি আর আমার বউ এই দুইজন মিলে আকাশের ছবি তুলছে, আর কোনো মানুষ টেনেছে মাঝে। তো অনেকে এসে আমাদের বলে যে এটা কী করে, এর জন্য বাইরের ছবি তুলতে একটু অকওয়ার্ড লাগে, কারণ মানুষ চলে আসে, অনেক সময় জিজ্ঞেস করে ভাই আপনি কী করতেছেন এখানে, না করতেছেন, ইন্টারেস্টিং। ওকে, আরেকটা খুব পছন্দের জিনিস হচ্ছে প্ল্যানেটারি অ্যাস্ট্রোফটোগ্রাফি। সো আমরা এতক্ষণ নেবিলার ছবি দেখলাম বিভিন্ন ধরনের। আমরা অনেকে নেবিলা আসলে কি বুঝি না, গ্যাস গ্যাস একটা জিনিস দেখতে সুন্দর লাগে কিন্তু বুঝি না কিছু, কিন্তু প্ল্যানেটস তো আমরা বুঝি যে কি প্ল্যানেটস আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা কি কেউ জানেন? এই সূর্য, বাচ্চারা বেশি জানে, বড়রা জানে না। আর এটা কি? চাঁদ। চাঁদ। আর এখানে আরো কতগুলো গ্রহ আছে। জুপিটারের বড়টা আমাদের সেন্টার, এই গ্রহগুলোকে কি চিনতে পারছো কেউ? এই গ্রহটাকে চিনো কেউ? শনি। আমার খুব পছন্দের গ্রহ শনি গ্রহ, স্যাটার্ন। সেগুলোর আরো কাছের ছবি দেখবো আমরা। হ্যাঁ, তো আমার চাঁদের ছবি তুলতে খুব ভালো লাগে। আমার কাজ যদি আপনারা কেউ দেখেন তাহলে দেখতে পারবো যে অনেক অনেক চাঁদের ছবি আছে। সো চাঁদের ডিটেল ছবি তুলতে আমার খুব ভালো লাগে। এইটা আমার তোলা চাঁদের ওয়ান অফ দ্য মোস্ট ডিটেল ছবি। এখন কত ডিটেল, আমরা যদি একটু জুম করি তাহলে একটা ডিটেল দেখতে পারবো। আমরা যদি একটু শুনি এখানকার ডিটেলগুলো দেখতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু মাউন্টেন আছে, অনেক বড় বড় ক্রেটার দেখতে পাচ্ছি, এখানে কিছু লাইন দেখতে পাচ্ছি। এগুলো হলো চাঁদের বিভিন্ন ধরনের লাভা লেক বলে, এখান থেকে লাভা গিয়েছিল বিলিয়ন বছর আগে। এখানে আরো কিছু ক্রেটার দেখতে পাচ্ছি, সেটা হলো চাঁদের একদম ওই পাশটা। মজা লাগছে? এই ক্রেটারগুলোর সাইজ এনিওয়ার ফ্রম 1 কিলোমিটার থেকে 100 কিলোমিটার। সো আমরা এখানে যদি রোভারের ছবি তুলতে চাই বা মার্স মুন ল্যান্ডারের ছবি তুলতে চাই সেটা করতে পারবো না, কারণ এই ছবিটার রেজলিউশনের একটা লিমিট আছে। তো এখানে হয়তো 1 কিলোমিটারের কম কোনো কিছু আমরা দেখতে পারবো না, কিন্তু একটা ল্যান্ডারের সাইজ কয়েক মিটার। বাট স্টিল পৃথিবী থেকে যে মানে আমাদের রেগুলার গিয়ার ব্যবহার করে ছবি তোলা যায়, এটা আমার কাছে অনেক আশ্চর্য লাগে। এটা কি কেউ বলতে পারবে? মঙ্গল। মার্স। মার্স। এটা হলো মঙ্গল গ্রহ। চেনো মঙ্গল গ্রহ? গেছো কখনো? যেতে চাও? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর সবসময় হ্যাঁ হতে হবে। হ্যাঁ, মঙ্গল গ্রহ যেতে চাই। চাঁদে যেতে চাও? না। কে না বলছে কে? কেন ভয় লাগে? বায়ুমণ্ডল নাই। ঠিক আছে, তুমি মিশন কন্ট্রোলে থাকবে। রেডিয়েশনের চাপে বেঁচে পড়বো। তো প্ল্যানেটের ছবি তোলার ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এটাতে প্রচুর ফোকাল লেন্থ লাগে আর অ্যাপারচার লাগে। যত বড় অ্যাপারচার তত আমাদের ডিটেল ছবি। তো একটা ছবি দেখতে তো মজা লাগে না, তো আমি মাঝে মধ্যে টাইম ল্যাপস নিই। এটা হলো 1 ঘন্টার মার্সের টাইম ল্যাপস। সো আমি যদি এটা প্লে করি তো এতে আমি মার্স একটু ঘুরতেছি। সো 1 ঘন্টায় মার্স এতটুকু ঘুরে। তো মার্সের একবার স্পিন করতে নিজের অক্ষে 24 ঘন্টার মতো সময় লাগে, উইচ ইজ অলমোস্ট পৃথিবীর মতো। 1 ঘন্টায় পৃথিবীও একটু কি মুভ করবে। এই গ্রহটার নাম জানে কেউ? জুপিটার, মার্কারি। আচ্ছা, একটা ভোট নেই কার সবচেয়ে পছন্দের গ্রহ জুপিটার। জুপিটার আর স্যাটার্ন এই দুটোর মধ্যে কম্পিটিশন। জুপিটারকে পছন্দ করে করতে স্যাটার্ন। আরে স্যাটার্ন জিতে গেছে না, কিন্তু জুপিটারের একটা মজা আছে। এখন আমি আপনাদের কনভার্ট করব, জুপিটারে কনভার্ট করব। ভূগোল দেখতে পাচ্ছি আর আমরা এখানে যে অবজেক্টটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটার কন্ট্রাস্ট বা বিষয়টা কমানো যাবে, ওগুলো এখন বুঝতে যাচ্ছে। তো যতক্ষণ এটা করছে আমি এখানে একটা জিনিস দেখাই। এই যে এখানে একটা অবজেক্ট আছে করতে দেখতে পাচ্ছি, এটা জুপিটারের একটা চাঁদ, এটা হলো ক্যালিস্টো। জুপিটারের 4টা বড় চাঁদ আছে। এই 4টা চাঁদের কেউ নাম বলতে পারবে জুপিটারের? Ganymede, Callisto,
গ্যালিলিও নামের একজন ভদ্রলোক ছিল অনেক আগে। তো সেও নিজের টেলিস্কোপ বানাইছে একটা, বানায় তারপরে এই চাঁদগুলো সে দেখতে পাচ্ছিল প্রথমবারের মতো। আর তার এই চাঁদ দেখার কারণেই আমরা পরে জানতে পারি যে আসলে আমাদের পৃথিবীর চারপাশে সব কিছু ঘুরতেছে না, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে। কারণ আরেকটা অবজেক্ট আছে যেটা চারপাশে চাঁদ ঘুরতে পারে, গ্যালিলিও ইয়েস জানো। এটা কি আর কিছু করা যাবে না? আমি একটু ট্রাই করবো না। জুপিটারের ওয়েদার, জুপিটারের ক্লাউড, ওই জুপিটারের সার্ফেস কিন্তু আমরা দেখি না, কারণ জুপিটারের যে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল এটা অনেক মোটা আর অনেক ঘন, প্রচুর ক্লাউড থাকে, ওটার মধ্যে অনেক ধরনের ডাস্ট থাকে, গ্যাস থাকে। আর এটা হচ্ছে জুপিটারের সবচেয়ে বড় স্টর্ম, ঝড়। এই ঝড়টা বলা হচ্ছে যে 400 বছর ধরে চলতেছে। এখন জানি না 400 বছরের আগের থেকেও চলতে পারে, কারণ গ্যালিলিও প্রথমবার যখন তার টেলিস্কোপ ব্যবহার করে দেখছে সেটা 400 বছর আগে, এটা হয়তো 1000 বছর পুরনো আগে। তারপর এখানে আরেকটা টাইম ল্যাপস আছে, এখানে আরো পরিষ্কার আমরা জুপিটারকে দেখতে পাচ্ছি। এখন আমাদের আবহাওয়ার উপর ডিপেন্ড করে যে আমরা আমাদের ছবিটা কত ভালো হবে। যদি আবহাওয়া অনেক স্টিল থাকে তাহলে ছবিটা ক্রিস্প উঠে, আর যদি এখানে অনেক ধরনের ডিস্টোরশন থাকে বা বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের টেম্পারেচারের তারতম্য থাকে, তখন আমাদের ছবিগুলো কেঁপে যায়, তখন ছবিগুলো অত ভালো ওঠে না। সো এই রাত্রে মোটামুটি ভালো ছিল কিছুক্ষণের জন্য, এটা খুবই শার্প একটা ছবি তুলতে পেরেছে। আর জুপিটার কেন ভালো লাগে এটার আরেকটা কারণ হচ্ছে যে এটার পুরো প্ল্যানেটটা অনেক ডাইনামিক, সবসময় চেঞ্জ হতে থাকে। তো আমি 2 তারিখ আর 7 তারিখ, জানুয়ারির 2 তারিখ আর 7 তারিখ দেখি, সরি গত ডিসেম্বরের 2 তারিখ আর 7 তারিখ আমি ছবি তুলেছি দুইটা। তো আমরা দেখতে পাচ্ছি যে ক্লাউডের ফর্মেশন চেঞ্জ হচ্ছে। এখানে আমরা যদি দেখি ক্লাউডের ফর্মেশন চেঞ্জ হচ্ছে। সো এই গ্রহটা কনস্ট্যান্টলি শিফট করছে, মুভ করছে, চেঞ্জ হচ্ছে। এর জন্য আমার জুপিটার খুব ভালো লাগে। আর স্যাটার্নও ভালো লাগে, স্যাটার্নের ছবি তুলেছি, স্যাটার্নের রিংগুলো দেখতে খুব ভালো লাগে। এই গ্রহটার নাম কেউ বলতে পারবে? এটা কিন্তু চাঁদ না, এটা হলো ভিনাস, শুক্র গ্রহ। আমরা যেটাকে শুকতারা বলি বা সন্ধ্যা তারা বলি। শুকতারা হলো সকালে, সন্ধ্যা তারা হলো সন্ধ্যায়। এইটা ফেজ বল না চাঁদের মতন। আমরা যদি দেখি যে এখানে হালকা একটু মোটা, আস্তে আস্তে চিকন হচ্ছে আর বড় হচ্ছে, এটার কারণ হচ্ছে ভিনাস পৃথিবী থেকে সূর্য থেকে পৃথিবীর চেয়ে কাছে। ওকে, তো চাঁদ যেরকম সূর্যের কাছ থেকে গেলে আমরা চাঁদের বিভিন্ন কক্ষ দেখি, ভিনাসকেও আমরা বিভিন্ন কক্ষ দেখি। এখন কিছু ল্যান্ডস্কেপ অ্যাস্ট্রোফটোগ্রাফি দেখাবো। তো এইটা ল্যান্ডস্কেপ অ্যাস্ট্রোফটোগ্রাফি আমার খুব পছন্দের একটা জিনিস, কিন্তু আমি খুব এটা করতে পারি না, কারণ প্রথমত ঢাকার আকাশ খুবই খোলা, এখানে মিল্কি ওয়ে কখনো ঠিক মতন দেখা যায় না। কিন্তু সেন্ট মার্টিনে যদি যাই বা আমরা এমন কোনো একটা জায়গায় যদি যাই যেখানে কোনো ধরনের লাইট পলিউশন নাই, কোনো এয়ার পলিউশন নাই, সেখান থেকে আমরা ক্লিয়ারলি মিল্কি ওয়ে দেখতে পারবো। আর এই ছবিটা দেখতে মজা লাগলেও এটা আমার কাছে খুব দুঃখজনক একটা ছবি, কারণ এখানে আমরা মিল্কি ওয়ের একটা ব্যান্ড দেখতে পাচ্ছি, প্রচুর তারা দেখতে পাচ্ছি। যদি আমাদের প্রজেক্টরটা আরেকটু উজ্জ্বল হতো দেখতে পারতাম যে এখানে একটা ফুলকাও আছে ধরা পড়েছে। কিন্তু এই যে আলোগুলো পুরো ব্যাপারটাকে একদম মলিন করে দিচ্ছে। এখানে কিন্তু আলো বেশি নাই, কিন্তু তাও এই কয়েকটা এলইডি আলোর জন্য, কয়েকটা রিসোর্টের এলইডি আলোর জন্য, যেটা কোনো পারপাস সার্ভ করতেছে না, সেটার কারণে আমাদের মহাকাশের দেখাটা নষ্ট হয়ে গেল। তো আমি সবাইকে বলবো যে লাইট পলিউশন সম্পর্কে একটু অ্যাওয়্যার হতে। ছাদের মধ্যে দেখি যে অনেকে লাইট জ্বালায় রেখে দেয় রাত্রেবেলা, কোনো কারণ ছাড়া। কেন? এগুলো আমরা দেখলে বন্ধ করে দিই। কোনো লাইটের যদি শেড না থাকে তাহলে আমরা শেড ব্যবহার করার চেষ্টা করি। ওকে, শেড যদি না থাকে তাহলে লাইটটা আকাশের দিকে উঠবে, আর স্কাইগুলো বাড়বে, আমাদের মহাকাশ দেখা নষ্ট হয়ে যাবে। আর এটা শুধু মহাকাশ দেখার জন্য না, প্রত্যেকটা প্রাণী কিন্তু আলোর উপর ডিপেন্ড করে। একটা কচ্ছপ যদি হঠাৎ করে একটা উজ্জ্বল লাইট সোর্স দিই, সো এখানে কিছু ইন্টারেস্টিং ইভেন্ট দেখতে পাচ্ছি। আমার সবচেয়ে পছন্দের কনজাংশনটা ছিল হলো 2020-তে, হলো
যেদিন স্যাটার্ন আর জুপিটার খুবই কাছাকাছি চলে আসছিল। এই চাঁদটাকে আমি রেফারেন্স হিসেবে দিয়েছি যে কত কাছে এই চাঁদের যে ডায়ামিটার ওটার চেয়ে 1/6 কাছাকাছি চলে আসছিল জুপিটার আর স্যাটার্ন। এটা হলো তার আগের দিন। ওকে, এটা আমার খুব পছন্দের একটা ইভেন্ট ছিল। চাঁদের সঙ্গে ভিনাসের কনজাংশন, সূর্যগ্রহণ, এটা সূর্যগ্রহণ, এটা চন্দ্রগ্রহণ। সো আমি একটা মাত্র পূর্ণ চন্দ্রগ্রহণের ছবি তুলেছি, এটা হলো 2011-এ তোলা। আমার একটা ফ্রেন্ড হঠাৎ করে বাসায় যাওয়ার সময় বলে, দোস্ত ছাদে যা কি জানি হচ্ছে ছাদে, বলে কি হয়েছে, বলে এটা লাল হয়ে গেছে। তো ছাদে গিয়ে দেখি যে চন্দ্রগ্রহণ চলতেছে, তো খুবই মজা ছিল এটা দেখতে। সো এগুলো হলো সোলার অ্যান্ড লুনার হেলো। আর আমার খুব আজব লাগে যে এখনো অনেক মানুষ আছে যারা স্পেস ডিনাই করে, যে আমরা নাকি স্পেসে কখনো যাই নাই। ওকে, তো এরকম অনেকে বলে না যে হ্যাঁ এগুলো সব নাসার গুজব এই সেই ইত্যাদি ইত্যাদি। আমি স্পেস স্টেশনের ছবি তুলছি, গুজব বললে আমি এটা ছবি তুললাম। ওকে, সো স্পেস স্টেশন আসলে আছে, এই যে এই যেগুলো দেখছি আমরা, এটা হলো স্পেস স্টেশনের ছবি। ওই দিন ক্লাউড ছিল একটু আকাশে, ছবিটা অত ভালো হয়নি, বাট আমরা আসলে স্পেসে গিয়েছি, চাঁদে গিয়েছি, ডিনাই করবে থাকে। কিছু কমেন্টের ছবি, এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের কমেন্টের ছবি। কমেন্ট মানে কি, ধূমকেতু। তো এটা হলো একটা ধূমকেতু, এটা গত বছরের অক্টোবরের সময় এটা সবচেয়ে ভালো করে দেখা গিয়েছিল। তো তখন আমি কক্সবাজার থেকে এই ছবিটা তুলি। এটা বিশাল একটা ধূমকেতু, মানে আমি 50 মিলিমিটার লেন্স ব্যবহার করে এই ছবিটা তুলেছি। এটাতে পুরো ফ্রেম ভরে গেছে অলমোস্ট। আর খালি চোখেও দেখা যাচ্ছে, এটা দেখতে পারতাম। স্কেল অফ দ্য ইউনিভার্স, আসলে আমার মনে হচ্ছে যে আমি অনেক কিছু বলে ফেলছি। তো স্কেল অফ দ্য ইউনিভার্স নিয়ে যদি বলতে হয় তাহলে ছোট একটা এক্সাম্পল দিই। সেই আমার হাতে একটা টেনিস বল আছে, ওকে, সেটার তুলনায় পৃথিবী কত ছোট হতো কেউ কি বলতে পারবে? এদিকে কেউ, আপনারা কেউ বলতে পারবে পৃথিবীর আকার কত বড় হতো? এটি একটা মার্বেলের সমান, আরো ছোট, আরো বড়। সূর্যের তুলনায় পৃথিবী কত বড়? এক্স্যাক্টলি, একটা টেনিস বল যদি আমাদের সূর্য হতো তাহলে পৃথিবীর সাইজ হতো একটা বলগমের সমান, 0.6 মিলিমিটার। এটা কত দূরে থাকতে পারবে এই সূর্য থেকে? যদি আমার সূর্য একটা টেনিস বল হতো, পৃথিবীটা কত দূরে থাকবে? 1 মিটার, 2 মিটার, কত? আরো নাকি আরো কাছে? 7 মিটার দূরে। একটা ভালো কথা 7 মিটার দূরে, প্রায় কত 21 ফিট দূরে। আমাদের সবচেয়ে কাছের যে তারাটা, এটা হলো প্রক্সিমা সেন্টারি। এই প্রক্সিমা সেন্টারি হলো পৃথিবী থেকে 4.5 লাইট ইয়ার্স দূরে, আলোকবর্ষ দূরে, 4.25 অ্যাকচুয়ালি। তো কেউ কি গেস করতে পারবে যদি আমার হাতে একটা টেনিস বল থাকে, আমাদের সবচেয়ে কাছের তারাটা কত দূরে? কত দূর? এনি আইডিয়া? 2 বিল্ডিং এ, রাস্তার উপর 2 কিলোমিটার দূর। একটা টেনিস বল যদি আমরা সূর্য, 2 কিলোমিটার দূরে আমাদের সবচেয়ে কাছে তারা। তো স্পেস অনেক বড়। আমরা এই ছবিতে যা যা দেখতেছি এগুলো বহু আলোকবর্ষ। তো এই ওয়ান্ডারটার জন্যই আমার অ্যাস্ট্রোফটোগ্রাফি, অ্যাস্ট্রোনমি এগুলো ভালো লাগে। সো আমি আসলে অনেক প্রেজেন্টেশন বানিয়ে নিয়ে এসেছি। আমি ভাবলাম যে এটা অনেক তাড়াতাড়ি বলে শেষ করে ফেলা যাবে, কিন্তু আসলে এটা নিয়ে কথা বলার মতো এটা কখন শেষ হবে না। আর ছোট কয়েকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে চাঁদের তুলনায় অন্য একটা অবজেক্ট কত বড় হতে পারে, এটা একটা আইডিয়া। তারপর কালারের কথা একজন জিজ্ঞেস করছিলেন যে আমরা এই কালারটাকে এইভাবে দেখি কেন। সে যখন হাবল টেলিস্কোপ ছবি তোলে, ওর মধ্যে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা,
সাইজ যদি সে একটা ফুটবল ফিল্ডের মতো হতো তাহলে আমরা লাল দেখতাম ন্যাচুরালি এটা একটু ডিফারেন্ট, এটাকে বলে ফলস কালার। ওকে, সো এখন আমি যাদের যাদের অ্যাস্ট্রোনমি নিয়ে ইন্টারেস্ট আছে, যারা এটা নিয়ে আরো একটু জানতে চান বুঝতে চান তাদের জন্য আমি বলবো। তো প্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি অ্যাস্ট্রোফটোগ্রাফি করার করেন আপনার সবচেয়ে বড় কম্পিটিটর আপনি তেমন কারোর সঙ্গে নিজেকে মিলাবেন না। মিলালে দেখবো যে তিনি দৌড়ায় খুলাতে পারছি না, এরকম একটা মনে হয়। সো ওই জিনিসটা মাথায় রাখবে। আর ফার্স্ট সরি আমার রিভিউ হয়েছে, যাই হোক ওটা নিয়ে আমি পরে আসছি। তো কিছু আর্লি কাজ দেখাই যে কম্পিটিশন যে নিচের সঙ্গে হবে সেটা আসলে কী। সো এইটা হচ্ছে ওই সিগনাস রিজনটা, এটার ছবি তুলেছিলাম যে আমার ফার্স্ট ছবিটা সিগনাস রিজনের ছিল। তো তখন ট্র্যাকার ব্যবহার করে এই ছবিটা তুলি, তাই খুবই বাজে একটা ছবি, তাই না? সো কয়েক বছর পর যখন গিয়ারটা একটু ভালো হয়, যখন এক্সপিরিয়েন্সটা একটু বাড়ে, তখন আমি এরকম একটা ছবি তুলি। সেম অবজেক্ট, more experience and better view. একবার ওইখানে যাওয়া যাবে না। হর্সের নেবিউলা আমার প্রথম দিককার ছবি, জঘন্য, ঠিক করে বোঝা যাচ্ছে নাকি স্ট্রাকচার বোঝা যাচ্ছে কিন্তু এটার মধ্যে প্রচুর নয়েজ। আর তারপর রিসেন্ট ছবি, এটা এখানে আসলে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, স্ক্রিনে দেখতে পাচ্ছি। পরের নেবিউলা প্রথমে যখন দেখালাম, এই ছবিটা আমার প্রথম দিকের ছবি, এটা এখনকার ছবি। সো সবসময় মনে রাখতে হবে যে আমাদের আগের সেলফের সঙ্গে কম্পেয়ার করতে হবে, যে আমি যদি গতকালকে যা করেছি তার চেয়ে ভালো আজকে করতে পারি, তার মানে ডুইং সামথিং হবে। এখন অ্যান্ড্রোমেডার ছবি আগের। সো এটা হচ্ছে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি, কাছের সবচেয়ে বড় গ্যালাক্সি। এই মজার জিনিসটা হচ্ছে যে এই গ্যালাক্সির মধ্যে, এই গ্যালাক্সিতে আবার আসি, এইখানে 1 ট্রিলিয়ন তারা আছে সূর্যের উপর, একের পর 11টা শূন্য, 11টা না আরো বেশি, 12টা শূন্য। Was that nebula before and after? Where to start astronomy? প্রথম যে জিনিসটা আমি সবাইকে বলবো সেটা হচ্ছে যে আকাশটাকে জানতে হবে আমাদের। আকাশের কোন জায়গায় কি আছে, যে কনস্টেলেশন সম্পর্কে কি আমরা জানি, জোডিয়াক জানি। জোডিয়াক কি, অনেকে যে রাশি তত্ত্ব বিশ্বের পড়ে না পেপারের মধ্যে, আজকে কি হবে কার, কোন রাশি মানুষের কি হচ্ছে, ভাগ্য কিভাবে বদলাচ্ছে, তার সঙ্গে ভাগ্যের কোনো সম্পর্ক নাই। কিন্তু আর্লি অ্যাস্ট্রোনমাররা বা অ্যাস্ট্রোলজাররা যেটা করে গেছে সেটা হচ্ছে কিছু তারার গুচ্ছকে নাম দিয়ে গেছে। এরকম 88টা তারার কনস্টেলেশন আমরা আকাশে দেখতে পাবো। এর মধ্যে 12টা হচ্ছে বড় কনস্টেলেশন, ওকে, যেমন ওই যে স্যাজিটারিয়াস, স্করপিয়াস, ভার্গো, এটসেট্রা। এই কনস্টেলেশনগুলো যদি আমরা জানি যে কখন ওঠে, যেমন এখানে কারো এরকম আছে যার জন্ম সেই এপ্রিলের দিকে বা জুনের দিকে, ওকে, সো ওই সময় মিল্কি ওয়ে দেখা যায়। ওকে, কারো এরকম আছে যার জন্ম নভেম্বর ডিসেম্বরের দিকে, ওই তো এই ব্যাপারটা একটু জানলেও ভালো লাগে। হ্যাঁ, আমার জন্মদিন কিছু হয় একটা কনস্টেলেশন। একটা সফর সবাইকে রিকমেন্ড করবো, অনেক গল্প করে